ছোট্ট রূপালী তার বাবার কাছে বড় হতে থাকে। রূপালীর জন্মের সময় তার মা মারা যায়। এরপর থেকে রূপালী বাবাই তার দেখাশোনা করত। কিন্তু রূপালীর বাবা ব্যবসার কাজে অনেক ব্যস্ত থাকত, তাই তো তাকে ভালোভাবে দেখাশোনা করতে পারত না। এতে রূপালীর মন অনেক খারাপ থাকত। সে মাঝে মাঝে তার মায়ের জন্য কান্না করত। এমতাবস্থায় তার বাবা মা, তোমাকে আজ থেকে আর কষ্ট পেতে হবে না। তোমার জন্য আমি তোমার মাকে নিয়ে এসেছি। এই যে দেখো, এটা তোমার নতুন মা। আজ থেকে তোমাকে আর কষ্ট করতে হবে না। আজ থেকে তুমি আবার নিজের মেয়ে হয়ে পাশে থাকবে। আর কান্না করো না তুমি। তুমি কি ভাত খেয়েছো? মুখ দেখে তো মনে হচ্ছে অনেক ক্ষুধা। এখন আর কান্না করো না, আমি চলে এসেছি। তোমার আর কষ্ট পেতে হবে না। বাবা, তুমি একা একা বিয়ে করে আনলে, আমাকে একবার জানালেও না। বাবা, আমি ব্যবসার কাজে বাইরে থাকি, ওখান থেকে তোমার মাকে নিয়ে আসলাম, তাই তোমাকে কোনো কিছু জানাতে পারিনি। বউ, এই যে শোনো, তুমি আমার মা মরা মেয়েটাকে কষ্ট দিও না। আমার মেয়েটার মা নেই এটা যেন বুঝতে না পারে। তুমি আমার মেয়েটাকে একটু দেখে রাখো। ঠিক আছে, তোমাকে চিন্তা করতে হবে না আর। আজ থেকে সে আমার নিজের মেয়ে হয়ে আমার সাথে থাকবে। তাকে কোনো কষ্ট পেতে দেব না আমি। তোমার মা নেই, তুমি এটা আজ থেকে আর বুঝতে পারবে না। তোমাকে আমি অনেক আদরে রাখব, অনেক যত্নে রাখব। তুমি এখানে থাকো, আমি রান্নাবাড়ি যাই। রান্নাঘরে যেয়ে তোমার জন্য কিছু রান্না করি। অনেকটা মুখ শুকিয়ে গিয়েছে তোমার। তোমরা বাবা মেয়ে এখানে থেকো, আমি রান্না করে নিয়ে তোমাদের ডাকতেছি। আমি ডাকলে তোমরা খেতে এসো। এই কথা বলে তার সৎমা গেল রান্না করার জন্য। আর তার বাবা তাকে বলে, বাবা, তুমি তোমার সৎ মায়ের সাথে মিলেমিশে থাকো। তার সাথে যেন খারাপ আচরণ করো না। নিজের মাই মনে করো তাকে। এই কথা বলে তার বাবা ব্যবসার উদ্দেশ্যে আবার বাইরে চলে গেল তাকে রেখে। আমার বাবাকে ছাড়া আমি থাকতে পারি না। আর বাবা মাঝে মাঝে ব্যবসা করার জন্য বাইরে চলে যায়, আর ভালো লাগে না। যাই, কতই আর ঘরে থাকি। ঘরে থাকে আর ভালো লাগে না। একটু বাহিরে গিয়ে ঘুরে আসি। ঘরে থেকে থেকে আমি পুরো বোর হয়ে গেছি। দেখতে দেখতে কয়েকদিন পর তার মায়ের ঘরে ফুটফুটে একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করে। সে তার মেয়েকে নিয়ে অনেক ব্যস্ত থাকে। আর সে তার সৎ মেয়েকে ডাকে এবং বলে, এই রূপালী, কই গেলি তুই? তাড়াতাড়ি এখানে আয় তো, আমার কাজ আছে। তুই আমার মেয়ের কাছে একটু বসে থাক। বলতে রূপালী কোথায় থেকে যেন চলে আসে আর তার মাকে জিজ্ঞেস করে, কি হয়েছে মা, আমাকে ডাকছো কেন? এই যে, আমার মেয়েটা ঘুম এসেছে, তুই একটু ওর পাশে বসে থাক। ও জানি উঠে আবার পড়ে না যায়। তুই খাটের এক কানিতে বসে থাক আর দেখ ও জানি পড়ে না যায়। মা, আমার তো কালকে পরীক্ষা আছে, আজকে আমাকে পড়তে হবে। আমি এখানে বসে থাকলে আমার পড়া তো ক্ষতি হয়ে যাবে মা। আমি এখানে বসে থাকতে পারবো না। লাগবে না তোর পরীক্ষা দেয়া। অত পড়াশোনা করে কি করবি? বিয়ে দিলে স্বামী বাড়িতে তো যায়া ঠিকই কাজকামি করে খেতে হবে। পড়াশোনা করে কি করবি? চুপচাপ এখানে বস। আমার রাগ ওঠালে কিন্তু তোর খবর আছে এবার, বলে দিলাম। চুপ করে আমার মেয়ের পাশে বসে থাক। নিজের মা হলে তো আর এরকম করতে পারতে না। মেয়ের কাল পরীক্ষা শোনার খবর কথা শুনেও আজ আর কাজ করে নিতে পারতে না। অত বেশি বকবক না করে এখানে চুপ করে বসে থাক। আর দেখ, আমার মেয়ে জানি পড়ে না যায়, আর কান্না যাতে না করে। হায় রে কপাল, আর যদি আমার নিজের মা বেঁচে থাকতো তাহলে কি আমাকে দিয়ে এটা করাতে পারতো? কাল আমার পরীক্ষা, আর আজকে আমাকে এখানে বসে রাখলো। দেখতে দেখতে আমার মেয়েটা অনেক বড় হয়ে গেল। তার এবার আবার জন্মদিন পালন করতে হবে। অনেক মজা করে তার জন্মদিন পালন করব আমরা। মা, এবার কিন্তু আমি আমার সব বন্ধু-বান্ধবদের দাওয়াত দিয়ে খাওয়াবো। আরও অনেক মজা করব আমি তাদের সাথে। ঠিক আছে মা, তুমি তোমার সব বন্ধু-বান্ধবীদের দাওয়াত দিও। তোমার যা যা খেতে মন যাবে, যা যা করতে মন চাইবে তাই করবে। এবার তোমার জন্মদিন পালন করব সবচেয়ে বড় করে।
সেখানে অনেক বড় বড় লোকজন আসবে তোমার জন্মদিন পালন করতে। কিন্তু মা, তাহলে রূপালীকে কি করবে? এত বড়লোক মানুষের সামনে ও কি চলাফেরা করতে পারবে? সেরা পোশাক নিয়ে বেড়ালে মানুষ আমাদের কি বলবে? মা, আর একটা বুদ্ধি আছে। আমাদের বাসায় তো কাজের মেয়েও নাই। কেউ যদি বলে ইনি কে হয়, আমরা বলবো ও আমাদের বাসায় কাজের মেয়ে। এই না হলো আমার মেয়ে। একদম ঠিক কথা বলেছ। কেউ যদি বলে তাহলে বলবো এটা আমাদের বাসার কাজের মেয়ে। ওর যে পোশাক আশাক সেটাতেই মানায়। হাই রে সৎমা আমার, প্রথম যখন আমাদের বাসায় আসলো কত না কথা, আমাকে নাকি নিজের মেয়ের মতো রাখবে, আর আমাকে কাজের মেয়ে বানিয়ে দিল আজকে। না, আমি আর বাড়িতে থাকবো না আজকে। ওরা ওদের মতো করে ওর জন্মদিন পালন করুক। আমি বাইরে কোথাও থেকে ঘুরে আসি। এখানে যত থাকবো তত আমার মনটা খারাপ হবে। এই কথা বলে মন খারাপ করে সে বাড়ি থেকে বের হলো। সে কোথায় যাবে সে কিন্তু তা জানে না। সে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে চলল অজানা পথে। হঠাৎ সেখানে সে একটি পাখি দেখতে পেল। পাখি ছিল ভীষণ অসুস্থ। এই পাখি, তোর কি হয়েছে? ওখানে ওভাবে বসে আছিস কেন? তোকে দেখে তো মনে হচ্ছে অনেক অসুস্থ হয়ে পড়েছিস তুই। এই পাখি, এই পাখি, এই পাখি ওঠ। কি হলো রে? ওঠ। বারবার ওঠ করে, তবুও ওঠে না। না ওঠায় সে পাখিটিকে নিয়ে আসে। পাখিটিকে নিয়ে এসে বাড়ির দিকে রওনা দেয়। এই পাখি, এখন তো একটু কথা বল। তোকে তো অনেক কষ্ট করে সুস্থ করে তুললাম, তাও এরকম ঝিম মেরে আছিস কেন? তুমি কি ক্ষুধা পেয়েছে নাকি? বলো তাহলে খাবার এনে দেই। কিছু তো একটা বলো। খাবার খাবি নাকি বলো? মুখ নাড়া। সত্যি, আজ থেকে সারা জীবন আমার সাথী থাকবি, কেমন? তোকে আমি আমার সাথী রাখবো সারাক্ষণ। তোর সাথে থাকতে তোর মায়ায় পড়ে গেছি আমি। হঠাৎ সেখান থেকে একটি পরী বাইরে আসে। সে দেখতে অনেক সুন্দরী। রূপালী সে পরী দেখে অনেক অবাক হয়ে যায় এবং পরী তাকে বলে, তোমাকে অসংখ্য ধন্যবাদ বোন। তুমি আমার সেবা করে আমাকে ভালো করে না তুললে আমাকে এই পাখি জীবনে থাকতে হতো। তোমাকে অসংখ্য ধন্যবাদ বোন। আমাকে বাঁচানোর জন্য আমি তোমাকে কিছু সামান্য উপহার দেব। আশা করি তুমি আমার উপহার গ্রহণ করবে। আমি তোমাকে একটি জাদু সোনার লেহেঙ্গা দিলাম। এটা দিয়েই তুমি তোমার সব কিছু করতে পারবে, যা চাইবে। এই জাদু লেহেঙ্গা দিয়ে তুমি যা চাইবে তোমাকে তাই দিবে। তুমি এটার সাহায্যে খাবারও খাইতে পারবে। যা তোমার প্রয়োজন সব পাবে এখানে। তোমাকে অনেক ধন্যবাদ পরিবোন। আমি অনেক কষ্টে ছিলাম। এটা পেয়ে আর কষ্ট পেতে হবে না আমাকে। অনেক দিন না খেয়ে থাকি, আর না খেয়ে থাকতে হবে না। এই কথাই বলে পরী তার দেশে চলে গেল। সেখান থেকে যা কাল্লা যা করে ভালোই করে। না খেয়ে তো থাকতে হবে না আজ থেকে, আর ওদের খাবারের আশা করা লাগবে না আমাকে। মা, ইদানিং একটা জিনিস তুমি লক্ষ্য করছো? ও আর আমাদের কাছ থেকে সেরকম ভাত নিতে আসে না, কাপড় চোপড় কোনো কিছু নিতে আসে না। ও এগুলো কই থেকে পাচ্ছে? হ্যাঁ মা, তুই ঠিকই বলেছিস। ও এত খাবার দাবার আর পোশাকপাতি এগুলো কই পাচ্ছে? এটা কিন্তু আসলে ভাবার বিষয়। ওর ঘরে গিয়ে দেখি কিভাবে এগুলো ব্যবস্থা করছে। চল তোমার আমরা যাই, তাহলে সব ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তাহলে তো আমাদের কাছে ধরা পড়বে। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছ। চলো ওর ঘরে যেয়ে দেখি। ও তো আর কাজ করে না, তাই কাজ করে এসব কিনবে। চলো তো মা, ওর ঘরে যাই। সে কথা বলে তারা মা মেয়ে দুজনে চলল রূপালীর ঘরে। এই সোনার লেহেঙ্গা যদি আমার না থাকতো তাহলে আমাকে যে কতদিন না খেয়ে থাকতে হতো। এটা আমাকে নতুন জীবন দিয়েছে। না, এটাকে এখানে রাখে, একটু ঘুরে আসি। আর ঘরে থাকতে ভালো লাগতেছে না। আর এটার বিষয়ে কেউ তো কিছু জানে না। এটা এখানে রাখে যাই। এই কথা বলেছে ওখান থেকে চলে গেল। আর অন্যদিকে তার মা ও তার বোন মুখ লুকিয়ে লুকিয়ে সেসব কথা শুনছিল। ও, তাহলে এই কাহিনী। এই জাদুর লেহেঙ্গা তার জন্য সে এসব পাচ্ছে। তার কারণে আমাদের কাছে আর ভাত নিতে যায় না ও। এই জাদুর লেহেঙ্গা আজ থেকে আমরা দুইজন ভোগ করব। টাকা পয়সার আর অভাব থাকবে না। আমরা এখান থেকে টাকা নিব, সোনা অলংকার সব নেব। চল মা, আমরা এই জাদু লেহেঙ্গাটা আমাদের রুমে নিয়ে যাই। তারপর যা করা যায় করব।
এখানে আর দেরি করা যাবে না। সে এই কথা বলে, ওরে বাবা রে, গেলাম রে, ওরে মারে, বাঁচাও রে। এভাবে আগুন ধরে তারা দুইজন আগুনে পুড়ে একেবারে ধ্বংস হয়ে গেল। তারপর রূপালী ও তার বাবা তারা অনেক সুখে শান্তিতে বসবাস করল। এভাবেই শেষ হল সোনার লেহেঙ্গার গল্প। বন্ধুরা, আমাদের এই গল্পটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওর জন্য দয়া করে অপেক্ষা করুন। ধন্যবাদ সবাইকে। এই, তুই এখানে এভাবে বসে আছিস কেন? কাজকাম বাদ দিয়ে রান্না কি করবে? জমিদারের মতো বসে আছিস। বাইরে উঠান ঝাড়ু দিলাম, কাপড়গুলো ময়লা হয়ে গিয়েছিল, সেগুলো ধুয়ে দিলাম। তার জন্য রান্না বসাতে একটু দেরি হলো। এখনো রান্না হয়নি? দাঁড়া, আমি দাদিকে গিয়ে বলছি, তারপর তোর খবর করে দেবে। আমরা আরো কখন ভাত খাবো সেটা হুঁশ নেই তোর। কেন তুই সকালে রান্না না করে কাপড়গুলো ধরে দিলি? আমরা যে সকাল থেকে এখন পর্যন্ত কিছু খাইনি, সেটার দিকে তুই দেখবি না? ঠিক আছে, তুই যা, আমি এক্ষুনি রান্না করাতে যাচ্ছি। দাঁড়িয়ে গিয়ে আবার বলিস না, অনেক বকা দিবে কিন্তু আমাকে। রাগ হয়ে সেখান থেকে চলে গেল তার ছোট বোন তার দাদিকে বলার জন্য। আর সে ভয়ে ভয়ে বলে, সকাল থেকে উঠে আমি কাজ করছি, তাও এদের চোখে পড়ে না। এত কাজ করি, তাও আমার সাথে এরা খারাপ ব্যবহার করে। না যাই, দাদিকে এটা ওটা বনে বনে আমার নামে মিথ্যা বলবে, তার গিয়ে রান্না চড়াই। আমার মা কেন যে মারা গেল? এই বলে সে তার দাদির কাছে চলে গেল। সে তার দাদিকে বলে, কি হয়েছে দাদি, আমাকে ডাকছো কেন? ডাকি কি আর সাদে? এত বেলা হয়েছে, এখনো রান্না করিসনি কেন? কি খাবো আমরা? তোর মুন্ডু, কেন রান্না করিসনি বল? দাদি, ও আমাদের না খেলে রাখার জন্য আজকে রান্না করেনি, বুঝতে পেরেছ? তার জন্য এত বেলা যে আমার না খেয়ে আসি। না দাদি, আমি কাপড় চোপড়গুলো ধুয়ে দিলাম আর বাড়ির উঠান ঝাড় দিলাম, তাই একটু দেরি হয়ে গেল। দাদি, আর দেরি হবে না। আজ থেকে সকালে উঠে আগে রান্না করব, তারপর অন্য কিছু করব। আজ রান্না করিসনি? তাহলে আর কিছুই হবে আজকে তোর। মাথা খাই, এত বড় বজ্জাত হয়ে গেছিস তুই। আজকে মনে হচ্ছে তোকে আমি পিটিয়ে মেরে ফেলি, তোর মায়ের মতো। দেখতে যেমন কুৎসিত, কাজগুলো তো ঠিক এরকম। তোকে আজকে আরো খা, আরো কোপ খা। আর কোনোদিন এরকম করবি, আজকের কথা জানি মনে থাকে। দাদি, আমাকে তুমি মারলে না একদিন, মনে রাখবে আমারই দরকার তোমার পড়বে, কথাটা মনে রেখো। একজনকে আদরে রাখা আর একজনকে কষ্ট রাখে কুৎসিত চেহারা হওয়ার কারণে। আমি কি আমার চেহারা কালো করেছি নাকি? আল্লাহ করে দিছে। এই যে মেয়ে, তুই জানি আবার ওর মতো হস না। তুই আমার আদরের নাতনি হয়ে থাকবি সারা জীবন। আমি ওকে দিয়ে সারা জীবন কাজ করে নেব। না দাদু, আমি কেন ওর মতো হতে যাব? ওকে দেখলে তো আমার অনেক ভয় পাই, আর ওকে আমার সহ্যই হয় না। তোমার কেমনে মনে হলো যে আমি ওর মতো হব? থাক দাদি, আমার পুরাতন ফোনটা কাজ করছে না, আমাকে নতুন একটা ফোন কিনে দিতে হবে। এখন এত টাকা কই পাবো আমি? আমার কাছে তো তেমন টাকাও নেই। তারপরে দেখি কি করা যায়, যেহেতু আদরের নাতনি তুই। কি হলো রে তোর? রাগ করছিস কেন? রাগ করিস না, বললে মে তো আমি দেখি কি করা যায়। টাকা নেই যে হাতে তেমন। এই নাতনিটাকে নিয়ে আর পারি না। এতই রাগ ওর, ঠিক ওর দাদার মতো হয়েছে। কথা না শুনতেই রাগ করে। এই কথা বলে তার দাদি ঘরে চলে গেল এবং দাদি বলল, এই বাছারা, কই গেলি তোরা? তাড়াতাড়ি এখানে আয়, তোদের সাথে আমার অনেক দরকারি কথা আছে, একটা সুসংবাদও আছে। কি হয়েছে দাদি, এত জোরে জোরে চিৎকার করে ডাকছো কেন? কি হয়েছে বলো তো? কি দরকারি কথা আর কি সুসংবাদ আছে? তাড়াতাড়ি বলো তো। কি হয়েছে দাদি, ডাকছো কেন? কি সুসংবাদ আছে, একটু তাড়াতাড়ি বলো তো। দাদি, একটু তাড়াতাড়ি বলো না, আমার জাতর হয়েছে না, অনেক দিন তো হলো কোনো সুসংবাদ শুনি না।
বড় ছেলের মেয়ের বিয়ে কালকে, তাই আমরা সেখানে কাল দাওয়াত খেতে যাব। অনেক লোকজন হবে সেখানে, অনেক মজা হবে। ইয়ে, অনেক মজা করব সেখানে। এখনই তো আমাকে নাচতে ইচ্ছা করতেছে। কতদিন হলো কারো বিয়ে খাই না। তোকে কোথায় নিয়ে যাব? তোকে নিয়ে গেলে বাড়ির কাজ কে করবে? কে বাড়ি দেখাশোনা করবে? লাফালাফি করে কি করবি? তুই কি যেতে পারবি? দাদি, ওই কালো মেয়েকে নিয়ে গিয়া আমরা অপমানিত হব নাকি? ওরে দেখলে তো আমাদের স্ট্যাটাস নষ্ট হয়ে যাবে। আর ওকে নিয়ে যাবই বা কেমন করে? বাড়িতে তো কেউ থাকবে না। ওই বাড়িতে থেকে বাইরে দেখাশোনা করবে। দাদি, আমরা তাহলে ওখানে কখন যাব বলো তো? আর এর সাথে অত প্যাচাল পেরে লাভ নেই। দাদি, তোমরা আমার সাথে এই কাজটা করতে পারলে? আমার চেহারা কালো হওয়ার কারণে আমাকে নিয়ে গেলে না তোমাদের সাথে। তোর সাথে অযথা প্যাচাল পাড়ার সময় নেই আমার হাতে। আমাকে অনেক দূরে যেতে হবে, বিয়ে বাড়ি বলে কথা। হ্যাঁ দাদি, ঠিকই বলেছ। অযথা পেঁচাল বাড়ি সময় নষ্ট করার দরকার নেই। তাড়াতাড়ি যে রেডি হয়ে বিয়ে খাইতে চাই। হাই রে কপাল, আজ আমার চেহারা কালো দেখে আমি বিয়ে খেতে যাইতে পারলাম না। আল্লাহ, তুমি এর বিচার করো। আমি কেন যে আমার মায়ের সাথে সাথে মারা গেলাম না? তাহলে আজকে এই দিনগুলো আমাকে দেখতে হতো না, এতটা কষ্ট সহ্য করতে হতো না। তারা দুইজন বিয়ে খাইতে গেল, আর তাকে রাখা গেল। সে মনের কষ্টে বারান্দায় বসেছিল। হঠাৎ তারা দুজন বিয়ে খাইতে গেল, আর তাকে রাখা গেল। সে মনের কষ্টে বারান্দায় বসেছিল। হঠাৎ সেখানে একটা পরী চলে আসলো। পরী লুকিয়ে লুকিয়ে সব দেখছিল। এই মেয়ে, তোমার কি হয়েছে? এভাবে মুখ গভীর করে বসে আছো কেন? কিসের এত দুঃখ তোমার, বলো তো আমায়। আর বলো না পরি বোন, আমার চেহারা কালো হওয়ার কারণে আমার বোন ও দাদি আমাকে রেখে বিয়ে খাইতে গেছে, তাই একটু মন খারাপ। মন খারাপ করো না বোন, আমি তোমাকে সাহায্য করব। তোমাকে আর কেউ কিছু বলতে পারবে না, কিছু করতে পারবে না, খোঁটা দিতে পারবে না। আমি তোমাকে একটা জাদুর লাঠি দেব, যেটা সাহায্যে তুমি সবকিছু করতে পারবে। তুমি যেটা চাইবে শুধু লাঠিকে বলবে, লাঠি সেটা করে দেবে। তাই? তাহলে তো ভালোই হয়। আমি কাজের জন্য অনেক বকাবচি খাই, অনেক মার খাই। আজ থেকে তাহলে আর খেতে হবে না। এই যে তোমাকে শক্তি দিলাম, তাহলে তুমি আজ থেকে এই লাঠির দায়িত্ব পেয়ে গেলে। এই যে নাও শক্তি। আজ থেকে তুমি যখনই লাঠিকে ডাক দিবে, তখনই তোমার সামনে হাজির হবে, আর যা যা করতে বলবে ঠিক তাই তাই করবে। আজ থেকে তুমি যখনই লাঠিকে ডাক দিবে, তখনই তোমার সামনে হাজির হবে, আর যা যা করতে বলবে ঠিক তাই তাই করবে। তাহলে আমি এখন আসি, আর যদি কোনো বিপদে পড়ো তাহলে লাঠিকে বলবে আমাকে ডাক দিতে, তাহলে আমি হাজির হব তোমার সামনে। আমি তাহলে যাই। আজ থেকে আমাকে আর কিচ্ছু বলতে পারবে না। কিচ্ছু বলার আগেই আমি সে কাজ করে ফেলবো। আজকে আমাকে অনেক খুশি লাগছে। অন্যদিকে দাদি ও নাতি বিয়ে খেয়ে বাড়ি ফেরে। তারা অনেক মন খারাপ নিয়ে বাড়ি ফেরে, আর দাদি বলে, এই মেয়ে, কোথায় গেলি তুই? একটু এদিকে আয় তো। বাড়িঘর তো ভালোই পরিষ্কার রেখেছিস দেখছিস। তাহলে বিয়ে খাইয়ে আসলি? কেমন বিয়ে খেলে দাদি? ছেলে দেখতে কেমন ছিল? কেমন খাওয়া দাওয়া করলে সেখানে তোমরা? আমাকে তো মজার মজার খাবার খাওয়া থেকে বিরত রাখলে। তোমরা তো ঠিকই মজার মজার খাবার খেয়ে আসলে, তাও এত মন খারাপ কেন? সে কথায় আর বলিস না মা, আমার যত টাকা ছিল আমি সব আমার সাথে করে নিয়ে গেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত সব টাকা হারিয়ে ফেলছি। এখন যে আমরা কি খেয়ে বেঁচে থাকবো? চিন্তা করো না দাদি, আমি সব কিছু ব্যবস্থা করতেছি। আজ থেকে আমি আমাদের পুরো সংসার চালাবো। সংসারের দায়িত্ব নিলাম আমি। তুই কি আমার সাথে মজা নিচ্ছিস নাকি? তুই কিভাবে সংসার চালাবি? টাকা কই পাবি তুই? আমাকে মিছে মিছে সান্ত্বনা দিস না আর। না দাদি, আমি তোমাকে মিছিমিছি সান্ত্বনা দিচ্ছি না। আমি যা বলবো তাই করতে পারবো। পরি আমাকে তার জাদু লাঠি দিয়ে গেছে। তুই আজাইরা কথা বলিস না, বুঝছিস?
তোর যে চেহারা আর পরি তোকে দেবে লাঠি। হা হা হা। দেখ তাহলে আমি কি কি করতে পারি। আমার কথা যখন বিশ্বাস হচ্ছে না, কালো মানুষ কি করতে পারে দেখ। দেখ, এটা আমার জাদুর লাঠি। এটা কি আমি যা বলবো ও ঠিক তাই করবে। এবার বিশ্বাস হলো তো তোর? এই যে দেখ, এটা দিয়ে আমি কিভাবে টাকা নিয়ে আসি। দেখ কত টাকা এটা দিয়ে আনি। আজকে থেকে তাহলে আমরা অনেক বড়লোক হয়ে গিয়েছি। আমি আমার পছন্দের ফোনটাও কিনে নিতে পারবো। আমি তো আমার নিজের চোখে বিশ্বাস করতে পারছি না, যাকে আমি এতটা অবহেলা করেছি আর সেই আমার সংসারের দায়িত্ব নিল আজকে। মা, তুই আমাকে মাপ করে দিস। তোর মা মারা যাওয়ার পর থেকে আমি তোকে অনেক কষ্ট দিয়েছি, অনেক বড় ভুল করেছি। তুই আমাকে মাপ করে দিস। না দাদি, আমি তোমার কথায় কোনো কষ্ট পাইনি। তুমি আমার গুরুজন, তুমি আমাকে শাসন করতেই পারো।